সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরা যাত্রীর মৃত্যু। সুদানের যুদ্ধে স্বামী হারানো নারীদের সংগ্রামী জীবন, পুরুষ শূন্য এল ফাশারের অনেক এলাকা। যুদ্ধবিরতির মাঝে চরম খাদ্য সংকটে গাজার প্যালেস্টিনিয়ানরা। শর্ত সাপেক্ষে ইসরায়েলে পুনরায় অস্ত্র রপ্তানি শুরুর ঘোষণা জার্মানির। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। সৌদি আরবের মদিনা শহরে বাস দুর্ঘটনায় অন্তত ৪২ ভারতীয় ওমরা যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে একটি তেলের ট্যাঙ্কারের সাথে ওমরা যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়, ফলে হতাহতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনা কবলিত বাসে অন্তত ১১ শিশু ও ২০ জন নারী ছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হতাহতদের অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা। তাদের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি মোহাম্মদ আব্দুল শোয়েবের অবস্থা আশঙ্কাজনক। যদিও সরকারি কোনো সূত্রই এখনো হতাহতদের আনুষ্ঠানিক সংখ্যা জানায়নি, তবে এই ঘটনায় চালক ও তার সহকারীরও মৃত্যু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। এ ঘটনায় হায়দ্রাবাদ সহ ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সুদানের উত্তরাঞ্চলের আল দাব্বায় আশ্রয় নিয়েছেন এল ফাশার থেকে পালিয়ে আসা হাজারো নারী। তাদের অধিকাংশের স্বামীরই কোনো খোঁজ নেই। কেউ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন, কেউ নিখোঁজ, কেউ আবার বন্দী। বিদ্রোহী বাহিনী RSF এর হামলায় স্বামীহারা এই নারীরা পড়েছেন অজানা ভবিষ্যতের শঙ্কায়। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরাই এখন চরম ঝুঁকিতে। সুদানের উত্তরাঞ্চলের নদী তীরবর্তী শহর আল দাব্বা, সেখানে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছেন এল ফাশার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা। তাদের প্রায় সবাই নারী। দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশের স্বামীর শেষ পরিণতি কি হয়েছে তা কেউ জানেন না। কেউ শিশুদের কোলে নিয়ে এসেছেন প্রাণ বাঁচাতে, কেউ আবার অন্তঃসত্ত্বা অবস্থায় দীর্ঘপথ পাড়ি দিয়ে আল দাব্বায় আশ্রয় শিবিরে এসে পৌঁছেছেন। আল দাব্বায় আশ্রয় নেয়া অনেক নারী জানিয়েছেন, তাদের স্বামী বা পরিবারের পুরুষ সদস্যরা এল ফাশার ছাড়তে পারেননি। কেউ নিহত হয়েছেন, কেউ ধরা পড়েছেন, কারো কারো কোনো খোঁজই নেই। সদ্য বিবাহিতা তরুণী নাজিক আব্দেল রহমান জানান, এল ফাশারে কোনো যুবককে জীবিত রাখা হয়নি। এমন কোনো তাঁবু নেই যেখানে আপনি নারীদের সাথে তাদের স্বামীদের পাবেন, শুধুমাত্র বয়স্ক পুরুষদের ছাড়া। কিন্তু বেশিরভাগ নারী আমার মতো। আমি আমার স্বামীকে হারিয়েছি, তারা কোনো যুবক পুরুষকে জীবিত রাখেনি। 4 সন্তানকে নিয়ে পালিয়ে আসা সালমা মোহাম্মদ বলেন, স্বামীকে হারিয়েছেন তিনি। সন্তানদের নিয়ে এখন একাই বেঁচে থাকার সংগ্রাম করছেন। এখানে থাকা অধিকাংশ নারী বিধবা, যাদের স্বামীরা এল ফাশারে শহীদ হয়েছিলেন। আমি তাদের মধ্যে একজন। আমার 4 সন্তান, 3 মেয়ে এবং 1 ছেলে। এখন আমি 8 মাসের গর্ভবতী, সবেমাত্র 7ম মাস পূর্ণ করেছি। সালমা মোহাম্মদ জানান, এল ফাশার পতনের পর কোনো কোনো পুরুষ নিহত হয়েছেন, আবার কেউ কেউ ধরা পড়েছেন, আর কারো কারো ভাগ্য এখনো অজানা। তারা বন্দী নাকি মৃত তা কেউ জানে না। সুদানীয় রেড ক্রিসেন্ট জানায়, আশ্রয় শিবিরের প্রায় 80% নারী। সংস্থাটির উত্তরাঞ্চলীয় আশ-শামালিয়া স্টেট নির্বাহী পরিচালক আয়েশা আব্দুল্লাহ বলেন, পুরুষদের বেশিরভাগই বয়স্ক। এখানে আশ্রয় নেওয়াদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি, যা প্রায় 80%-এরও বেশি। বাকি 20% বয়স্ক পুরুষ। সম্ভবত এদের মধ্যে মাত্র 3% তরুণ থাকতে পারে। আল দাব্বায় আশ্রয় নেয়া অনেক নারী অন্তঃসত্ত্বা। চিকিৎসক উমাইমা বকর জানান, শিবিরে থাকা নারীদের প্রায় 30%ই অন্তঃসত্ত্বা, যাদের এখন বাড়তি চিকিৎসা সেবা প্রয়োজন। উত্তর দাফরুর রাজ্যের রাজধানী ছিল দাফরুর অঞ্চলে সুদানি সেনাবাহিনীর শেষ ঘাঁটি। কিন্তু টানা 18 মাসের অবরোধের পর 26 অক্টোবর এল ফাশার দখল করে দেশটির বিদ্রোহী বাহিনী RSF। জাতিসংঘের শরণার্থী সংস্থা IOM জানিয়েছে, এল ফাশারের পতনের পর থেকে 70,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষের কোনো খোঁজ নেই। বেঁচে যাওয়াদের থেকে প্রাপ্ত তথ্য বলছে,
পালানোর সময় বাস্তুচ্যুত নারীদের ধর্ষণ ও পুরুষদের হত্যা করেছে বিদ্রোহী বাহিনী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। আরএসএফ এর দাবি, তারা বরং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের পরিবহন সহযোগিতা করেছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির পর গাজার বাসিন্দারা ক্ষুধা নিবারণ ও অন্যান্য দুর্ভোগ মোকাবিলায় এখনও দীর্ঘ সংগ্রাম করছেন। উচ্চ মূল্যের কারণে অর্থের বিনিময়ে খাবার সংগ্রহ করাও গাজাবাসীর জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। কিছুটা কম দামে রুটি কিনতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে গাজার প্যালেস্টিনিয়ানদের। ক্ষুধা নিবারণে গাজার বাসিন্দাদের এখনো বিভিন্ন সাহায্য সংস্থার রান্না করা খাবার এবং কম মূল্যের স্থানীয় বেকারিতে তৈরি খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় অল্প কিছু বেকারি চালু হয়েছে। ফলে বেকারি থেকে রুটি সংগ্রহ করা এখনো গাজার প্যালেস্টিনিয়ানদের জন্য অনেকটাই কঠিন। একটি রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। যদিও কোনো ক্ষেত্রে এখনো দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে, তা সত্ত্বেও ক্ষুধা নিবারণ ও অন্যান্য দুর্ভোগ মোকাবিলায় নিরন্তর সংগ্রাম করছেন গাজাবাসী। কাউকে কয়েকশো মিটার হেঁটে দীর্ঘ সময়ের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর কেউ এক ব্যাগ রুটি পাচ্ছেন, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। খান ইউনিসের 76 বছর বয়সী হাসান আল নাজ্জার জানান, ভোট থেকে অপেক্ষার পর এক ব্যাগ রুটি কিনতে পেরেছেন। জাতিসংঘের সাহায্য সংস্থা থেকে আটা পেলে এই দুর্ভোগ পোহাতে হতো না বলে দাবি করেন তিনি। ভোর থেকে এক ব্যাগ রুটির জন্য ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সাহায্য সংস্থাগুলো যদি আটা বিতরণ করত তাহলে আমাদের জন্য সুবিধা হতো, তবে সেক্ষেত্রেও আমাদের জ্বালানি কাঠের জন্য সংগ্রাম করতে হবে। ইসরায়েলি বাধার কারণে জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউ এখনো পুরোপুরি ত্রাণ কার্যক্রম চালু করতে পারছে না। ফলে দখলদার বাহিনীর আগ্রাসনে বিধ্বস্ত গাজার প্যালেস্টিনিয়ানদের এখনো রান্না বা প্রস্তুত করা খাবারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। খাদ্যের অভাব এতটাই বেশি যে 2 ঘন্টা অপেক্ষার পরও রুটি পেয়ে খুশি মাহিয়া আল শাম্বারি। তিনি জানান, অপর্যাপ্ত হলেও 8 সদস্যের পরিবারের জন্য এক ব্যাগ রুটি তাদের একদিনের ভরসা। আল্লাহর শুকরিয়া যে 2 ঘন্টার সংগ্রামের পর এক ব্যাগ রুটি পেয়েছি। এগুলোর উপর নির্ভর করেই আমাদের 8 সদস্যের পরিবারকে পুরো একদিন পার করতে হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর 2 বছরের আগ্রাসনে মানবিক সংকট এখনো চরমে। দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীকে এখনো দুমুঠো খাবারের জন্য তীব্র লড়াই করতে হচ্ছে। এছাড়া চিকিৎসা, বাসস্থান ও দৈনন্দিন মানবিক প্রয়োজন পূরণেও অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে গাজার প্যালেস্টিনিয়ানদের। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে জার্মানি। সোমবার এই ঘোষণা দিয়েছে জার্মানির ফেডারেল সরকার। সোমবার দেশটির সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল জানান, 10 অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধবিরতি ও মৌলিকভাবে স্থিতিশীলতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 24 নভেম্বর থেকে অস্ত্র রপ্তানি পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সামরিক রপ্তানির প্রতিটি চালান পর্যবেক্ষণ করা হবে। এর পাশাপাশি এই সময়ের মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের সহায়তার উপরও নজর রাখা হবে বলে জানান তিনি। প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলি উভয় পক্ষই যুদ্ধবিরতি প্রক্রিয়া মেনে চলবে বলে প্রত্যাশা করেন সেবাস্টিয়ান। আমরা আশা করি সবাই যুদ্ধবিরতি চুক্তিটি মেনে চলবে। অবশ্যই এর মধ্যে যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় বড় পরিসরে মানবিক সহায়তার প্রবেশাধিকারের বিষয়টিও রয়েছে। সেই সাথে সম্মত চুক্তি অনুযায়ী পুরো প্রক্রিয়াটি চলমান থাকতে হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।